না দেখুন, আমরা ভুল করেছিলাম ওটাকে আন্দোলন, ছাত্র আন্দোলন ভেবে। আসলে ওটা ছাত্র আন্দোলন ছিল না। আমাদের একমাত্র কনসার্ন ওপার বাংলায় অবস্থিত হিন্দু বাঙালিরা। আওয়ামী লীগের কিন্তু গত তাদের 10 বছরের চলন যদি দেখেন, সেখানে মানে সংবাদপত্রের অবধি মানে স্বাধীনতা ছিল না। আজ যদি আমরা সঙ্গবদ্ধ হতে না পারি, তাহলে কিন্তু যে দৃশ্য টিভির মধ্যে দিয়ে, খবরের মধ্যে দিয়ে বা মোবাইলের মধ্যে দিয়ে আমরা দেখলাম, সেই দৃশ্য এখানেও ঘটতে কিন্তু বেশি সময় নেই। কারোর বুকে লাগলো না রবীন্দ্রনাথের মূর্তি মাটিতে ভুলুণ্ঠিত। যে আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সব থেকে বেশি অপমানিত রবীন্দ্রনাথ হলেন। তারা মোমবাতি নিয়ে হাঁটবেন কি হাঁটবেন না, সেই ডিসিশনটা তো আসবে নবান্ন থেকে। ছাত্র আন্দোলন, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম গণভবনে জিনিসপত্র, শেখ হাসিনার ব্যবহৃত যে সকল জিনিসপত্র, রাজহাঁস থেকে শাড়ি থেকে শুরু করে অন্তর্বাস সবকিছু লুট করে নিয়ে যাওয়া, এটাই কি ছাত্র আন্দোলনের উদ্দেশ্য ছিল? না দেখুন, আমরা ভুল করেছিলাম ওটাকে আন্দোলন, ছাত্র আন্দোলন ভেবে। আসলে ওটা ছাত্র আন্দোলন ছিল না। ওটা সম্পূর্ণভাবে ইসলামিক মৌলবাদের প্রতিষ্ঠা, ইসলামিক কান্ট্রি বানাবার জন্যে ইসলামিক মৌলবাদের যে একদম ত্রিশক্তি, একদিকে জামাত, অন্যদিকে রাজাকার, আর একদিকে বিএনপি, এই ত্রিশক্তি মিলে এই আন্দোলনটাকে সামনে আইওয়াস রেখে তারা এটা করেছিল এবং তারা সাকসেস। আমরা সাধারণ মানুষ বা আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা এটাকে আন্দোলন ভেবেছিলাম। আমাদের সকলের ভুল ছিল, এমনকি ওপার বাংলায় অবস্থিত যারা, তাদেরও নিশ্চয়ই ওটাকে ছাত্র আন্দোলন ভাবা ভুল হয়েছিল। আমাদের একমাত্র কনসার্ন ওপার বাংলায় অবস্থিত হিন্দু বাঙালিরা, যে বাড়িগুলোকে জ্বালিয়ে দেয়া হচ্ছে, বাড়িগুলোকে ভেঙে চুরমার করে দেয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেয়া হচ্ছে, যারা পদাধিকারী, যারা জনপ্রতিনিধি, তাদেরকে অবধি রেয়াত করা হচ্ছে না, তাদেরকে খুন করা হচ্ছে। হাসপাতালে ঢুকে রোগীদের খুন করা হচ্ছে, হোটেলে ঢুকে হোটেলের যারা মানে মানুষ হোটেলে গেছেন থাকতে, তাদেরকে খুন করা হচ্ছে। পুলিশ কর্মীদের, থানায় ঢুকে পুলিশ কর্মীদের খুন হচ্ছে, এবং তার মধ্যে 13 জনের মধ্যে 9 জন, তার মধ্যে ওসিও রয়েছেন, তারা হিন্দু, তাদেরকে খুন করা হয়েছে। তাই আমার কাছে একমাত্র কনসার্ন ওপার বাংলার যে হিন্দু বাঙালি ভাই বোনেরা, যারা অসুরক্ষিত, যারা নিপীড়িত, নিগৃহীত, তাদের জন্যে আমার দেশ এবং আমার রাজ্যের, দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বিনীত অনুরোধ জানাচ্ছি যে এই সময় দাঁড়িয়ে যা পরিস্থিতি হচ্ছে, তাতে হিন্দু বাঙালিদের রক্ষা করার ব্যবস্থা করা উচিত। দিদি, আমরা দেখেছি এই রাজ্যের কথা যদি বলি, আমাদের দেশের এই রাজ্যের কথা, সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুদেরকে বিশেষ সুবিধা দেওয়া হয়, কিন্তু যদি বাংলাদেশের কথা বলি, সেখানে কিন্তু হিন্দুরা কথা বলতে পারে না। আজকে আমরা একটা ইন্টারভিউতে দেখছিলাম, বাংলাদেশের যারা হিন্দুরা, তারা ভয় পাচ্ছেন বাসের মধ্যে কথা বলতে, একদম তাদের বাক স্বাধীনতাও নেই। সেখানে দাঁড়িয়ে একদম তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় বলছে যে না, সেটা কোনো রকম কোনো ঘটনাই নয়। কিন্তু তাহলে মন্দিরগুলো পাহারা কেন দেওয়া? না না, দেখুন একটা কথা বলি, এক হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কিন্তু গত তাদের 10 বছরের চলন যদি দেখেন, সেখানে মানে সংবাদপত্রের অবধি মানে স্বাধীনতা ছিল না, সাংবাদিকদের অবধি স্বাধীনতা ছিল না যে তারা একটা সংবাদ প্রকাশ করতে পারে। এবং সে ওপার বাংলার যে সবথেকে পপুলার যে দুটি নিউজ পেপার, প্রথম আলো এবং সময়, সেখানে অবধি চাপ ছিল যে শাসক যা বলবে সেই অনুযায়ী তাদের রিপোর্টিং করতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে যে আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, তাতে পররাষ্ট্রের বিষয় পররাষ্ট্র বুঝবে, সেটা আমাদের বোঝার কথা না। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের এখানে যে ব্যবস্থা, সংখ্যালঘুদের প্রতি যে আচরণ, আমরা তো প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ বা পাকিস্তানেও ঠিক তেমনটিই হবে, এবং সেটাই তো চুক্তি ছিল। সেই চুক্তি বারবার খণ্ডিত হয়েছে, সেই চুক্তি বারবার ভেঙেছে, এবং হিন্দু বাঙালিরা বাংলাদেশে বারবার, আপনি 47 বলুন, তারপরে 71-এর মুক্তিযুদ্ধ, মাঝখানে 65, তারপরে 92, বারবার আক্রান্ত হয়েছে। তাই আমাদের কনসার্ন শুধু সেই হিন্দু বাঙালি ভাই বোনেদের, যাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে, এবং সেই অত্যাচারের ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। এবং সেই প্রকাশ করতে দেওয়া না হওয়াটা শুধু যে ওপারে দেওয়া হচ্ছে না তা নয়, ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা এখানেও করতে দেওয়া হচ্ছে না, সেটা আরও ভয়ের ব্যাপার। যে আপনার আমার মানে মানুষগুলো, আমরা যে ভাষায় কথা বলি, যা আমাদের চলন, সেই হিন্দু বাঙালিরা ওপারে যেভাবে নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে,
তাদেরকে মেরে উল্টো করে টাঙিয়ে দেয়া হচ্ছে, রক্তাক্ত সেই ছবিগুলোকে দেখতে দেয়া হচ্ছে না, যাতে এপারের বাঙালিদের ভেতর কোথাও স্নায়ুতে শক্তি সংগ্রহ করতে পারে, যাতে তারা কোথাও গিয়ে জাগরিত হয়। সেটাই কি চেষ্টা? হিন্দু বাঙালিরা জাগবে না? আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে একদম হাত জোর করে অনুরোধ করছি, আজ যদি আমরা একাট্টা না হতে পারি, আজ যদি আমরা সঙ্গবদ্ধ হতে না পারি, তাহলে কিন্তু যে দৃশ্য টিভির মধ্যে দিয়ে, খবরের মধ্যে দিয়ে বা মোবাইলের মধ্যে দিয়ে আমরা দেখলাম, সেই দৃশ্য এখানেও ঘটতে কিন্তু বেশি সময় নেই। তার কারণ আমার রাজ্যেও কিন্তু একেবারে চেয়ে হোক না চেয়ে হোক বাঘের পিঠে উঠে রয়েছেন। আমার রাজ্যের সরকার কিন্তু তাদেরকে তুষ্টিকরণ করতে করতে এমন জায়গায় এসেছে যে আজকে কিন্তু মানে তাদের একটা হোল্ড তৈরি হয়ে গেছে। আজকে যদি আমরা সঙ্গবদ্ধ না হতে পারি, তাহলে 46 সাল আবার ঘুরে আসতে পারে, এমনটা ভয় পাচ্ছেন। এবং এমনই একটা বার্তা আজকে আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে আমরা যদি সঙ্গবদ্ধ না হতে পারি, আমরা যদি একাট্টা লড়াইয়ে না নামতে পারি, তাহলে কিন্তু এই দৃশ্য দেখতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। দিদি, আমরা দেখলাম বঙ্গবন্ধুর মূর্তিও কিন্তু রেহাই পেলে না, এর পাশাপাশি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে টেপ মেরে তার মূর্তি ভাঙা হলো, সেই চিত্র আমরা দেখি। যন্ত্রণা, যন্ত্রণা, যন্ত্রণা। আজ 22শে শ্রাবণ, কবির প্রয়াণ দিবস। বাংলাদেশে পদ্মার উপর বজরায় বসে কবির কত লেখা, কত লেখা, কত গান, কত কবিতা। ওপার বাংলার কবি ওপারের নাকি এপারের, তাই নিয়ে ওপার বাংলার বুদ্ধিজীবী বিশিষ্ট জনেদের কত কথা। আজকে জিজ্ঞেস করছি, সেই বিশিষ্ট জনেদের কারুর বুকে লাগলো না রবীন্দ্রনাথের মূর্তি মাটিতে ভুলুন্টিত? লাগলো না তাদের বুকে? লাগলো না? যারা গান করেন, যারা কবিতা বলেন, যারা থিয়েটার চর্চা করেন, যারা রবীন্দ্র ভবন, রবীন্দ্র সদন সাজিয়ে বসে রয়েছেন, তাদের কোথাও মনে হলো না একটা প্রতিবাদ সভা, একটা প্রতিবাদ মিছিল? কোথাও না, এমনকি এপারেও না। এটাই সব থেকে ভয়ঙ্কর। আজকে আমাদের বিরোধী দলনেতা বলেছেন, আজ আমাদের কালচারাল সেলের কনভেনার মাননীয় রুদ্রনীল ঘোষ একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ভীষণ হার্দিক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা 22শে শ্রাবণ পালন করেছি, এবং তাতে এই বার্তাই এসেছে। বিভিন্ন জন যারা গান করেছেন, কবিতা বলেছেন, বক্তব্য রেখেছেন, তাতে বারবার এই বার্তাটাই এসেছে যে আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে সব থেকে বেশি অপমানিত রবীন্দ্রনাথ হলেন পদ্মা পাড়ের মানুষের কাছ থেকে। তাই রাস্তায় নামা উচিত, রাস্তায় নামবো আমরা। কালচারাল সেল তার দিশা দেখাবেন। সমস্ত শিল্পীদের আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলছি, সমস্ত শিল্পী যারা আমরা রবীন্দ্রনাথে বাঁচি, রবীন্দ্রনাথে যারা আমরা দিন যাপন করি, রবীন্দ্রনাথের আলোয় যারা আলোকিত, কোথায় কোথায় নেই নেই। আমি এই রাজ্যের কথা বলি, পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ শুধুমাত্র বর্ডারের এপার, না 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 না, এই রাজ্যের শাসক দলের তো করবে কি করে? অর্ডার আসুক, নবান্ন থেকে অর্ডার আসুক, না হলে হবে কি করে? এখানকার ভাতাজীবীরা, সরি বুদ্ধিজীবী না, ভাতাজীবী ঠিক আছে, যারা ভাতাজীবী তারা মোমবাতি নিয়ে হাঁটবেন কি হাঁটবেন না, সেই ডিসিশনটা তো আসবে নবান্ন থেকে। আর নবান্নতে যিনি এইটা ডিসিশনটা দেবেন, তিনি তো দুবিধায়, তার বুক হয়তো পুড়ছে, নিশ্চয়ই পুড়ছে। একজন বাঙালি হিসেবে, একজন মানে বাঙালি মানুষ হিসেবে, ওপার বাংলায় যেভাবে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তিনি কি কষ্ট পাচ্ছেন না? হয়তো পাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না। বলবেন কি করে? 30% ভোটকে অ্যাকোয়ার করতে গিয়ে ওই 30% বাঘের পিঠে চেপে পড়েছেন যে, বলবেন কি করে? তিনি বলে ফেলেছেন যে যে গরুর দুধ দেয় সেই গরুর লাত খেতেও রাজি আছি, তাই বলতে পারছেন না কিছু। কিন্তু আমরা আশা রাখি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর কাছে যে আপনারা নিশ্চয়ই যে 1 কোটি শরণার্থী, হিন্দু বাঙালি শরণার্থী যারা হয়তো আসতে চলেছে, যারা আসবে, যারা হয়তো আসছে, তাদের জন্য সচেতনভাবে, ভালোবেসে, হৃদয় দিয়ে তাদের কথা ভাববেন। কারণ বারবার ঘর ছাড়ছে তারা, এবং এই আমার রাজ্যের যারা হিন্দু বাঙালি, যারা এখনও শীত ঘুমে, কিছুতেই আর ঘুম থেকে ওঠেন না, তাদেরকে বলবো একদম উঠুন, মেরুদণ্ড সোজা রাখুন। আসছে দিন আমাদের জন্যও ভালো নয়, তাই আজ যেন আমরা সঙ্গবদ্ধ লড়াইয়ে নামতে পারি, যাতে এদিন আমাদের না দেখতে হয়।